আসসালামু আলাইকুম। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা এক্সপেরিমেন্ট 3 এর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 3 এর অবজেক্টিভ বি এবং সি নিয়ে আলোচনা করব। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল কনভার্সনের জন্য আমরা ম্যাথল্যাবে একটা প্রোগ্রাম লিখব। ওই প্রোগ্রামের মাধ্যমে আমরা এডি কনভার্সন প্রসেস নিয়ে অ্যানালাইসিস করব এবং এডি কনভার্সনের ধাপগুলো নিয়ে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমি প্রথমে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন প্রসেস সিমুলেশন করার জন্য ম্যাথল্যাবে যে প্রোগ্রাম লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এই প্রোগ্রামে প্রথমে আমরা একটা অ্যানালগ সিগন্যাল ডিফাইন করব। এরপর স্যাম্পলিং এর মাধ্যমে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালে কনভার্ট করব। তারপর কোয়ান্টাইজেশনের মাধ্যমে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালকে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যালে কনভার্ট করা হবে। প্রোগ্রামের শুরুতে আমরা ক্লিয়ার অল ইনস্ট্রাকশনের মাধ্যমে ওয়ার্ক স্পেসের আগের ভেরিয়েবলগুলোকে ক্লিয়ার করে নিব। সিএলসির মাধ্যমে কমান্ড উইন্ডোকেও ক্লিয়ার করে নিব। এরপর আমরা দুইটা ভেরিয়েবল ডিফাইন করব, একটা হচ্ছে স্যাম্পলিং রেট এফএস আর একটা হচ্ছে এডি কনভার্টারের নাম্বার অফ বিট। মূলত এই দুইটা প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করে আমরা অ্যানালাইসিস করব। বিভিন্ন স্যাম্পলিং রেট এবং বিভিন্ন বিট অর্থাৎ বিভিন্ন কোয়ান্টাইজেশন লেভেলের জন্য এডি কনভার্টারের আউটপুট কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। আমরা যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডিফাইন করলাম সেটার জন্য স্যাম্পলিং টাইম অথবা স্যাম্পলিং ইন্টারভ্যাল কত হবে এই লাইনের মাধ্যমে সেটা ক্যালকুলেট করা হয়েছে। এরপর আমরা অ্যানালগ সিগন্যাল ডিফাইন করব। আমরা জানি অ্যানালগ সিগন্যালে ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল থাকে। ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল বা ভ্যালু আছে এই ধরনের ভেরিয়েবল আমরা ম্যাথল্যাবে ডিফাইন করতে পারবো না। এজন্য অনেক সংখ্যক স্যাম্পল আছে এই ধরনের একটা সিগন্যাল আমরা ম্যাথল্যাবে ডিফাইন করব এবং এটাকেই আমরা অ্যানালগ সিগন্যালের ইকুইভ্যালেন্ট হিসেবে ধরে নিব। এখানে স্টপ টাইম ভেরিয়েবলের মাধ্যমে অ্যানালগ সিগন্যালের ডিউরেশন কত হবে সেটা আমরা বলে দিতে পারবো। অ্যানালগ সিগন্যালের ডিউরেশন হবে 0 থেকে স্টপ টাইম পর্যন্ত। আর ইনক্রিমেন্ট হচ্ছে খুব ক্ষুদ্র একটা ভ্যালু 0.00001, অর্থাৎ টি ভেক্টরে অনেক সংখ্যক ভ্যালু থাকবে। এটাকে আমরা কন্টিনিউয়াস টাইমের ইকুইভ্যালেন্ট ধরে নিব। এবার এই টাইম ভেক্টর ব্যবহার করে আমরা একটা অ্যানালগ সিগন্যালের ইকুয়েশন লিখব। আমরা এখানে যে কোনো ধরনের অ্যানালগ সিগন্যালের ইকুয়েশন লিখতে পারি। এখানে আমি দুইটা সাইন ওয়েভকে অ্যাড করে অ্যানালগ সিগন্যাল জেনারেট করছি। একটা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি আর একটা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 6fc। এখানে এফসি হচ্ছে 60, তাহলে প্রথম সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি হবে 60 হার্জ, সেকেন্ড সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি হবে 360 হার্জ। তো আমাদের অ্যানালগ সিগন্যাল ডিফাইন হয়ে গেল। অ্যানালগ সিগন্যালের দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে 360 হার্জ। স্যাম্পলিং থিওরাম অনুযায়ী এই সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করতে হলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 360 ডাবল অর্থাৎ 720 অথবা তার থেকে বড় হতে হবে। এবার আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করব। আমরা জানি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের টি ভেরিয়েবলকে nt দিয়ে রিপ্লেস করলে সেটা ডিসক্রিট টাইম সিগন্যাল হয়ে যাবে, যেখানে n হচ্ছে স্যাম্পল পজিশন এবং t হচ্ছে স্যাম্পলিং ইন্টারভ্যাল। আবার t ইকুয়ালস আমরা 1/fs লিখতে পারি, সেক্ষেত্রে nt কে আমরা লিখতে পারি n/fs। কন্টিনিউয়াস টাইম সিগন্যালের t ভেরিয়েবলকে আমরা n/fs দিয়ে রিপ্লেস করে এই ইকুয়েশনটা পেয়েছি। এখানে t এর পরিবর্তে n/fs বসানো হয়েছে। এটাই হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল। আর এই ডিসক্রিট টাইম সিগন্যাল আমরা যে n ভেরিয়েবলটা ব্যবহার করেছি এটাও এখানে ডিফাইন করে দিতে হবে। n ইকুয়ালস লেখা হয়েছে 0:1 স্টপ টাইম ডিভাইড বাই t। এখানে স্টপ টাইম ডিভাইড বাই t লেখার কারণ হচ্ছে টি ইন্টারভ্যাল পরপর যেহেতু আমরা একটা করে স্যাম্পল নিচ্ছি, স্টপ টাইম এই সময়ের ভিতরে আমরা স্টপ টাইম ডিভাইড বাই t এত সংখ্যক স্যাম্পল নিতে পারবো। এখানে ম্যাক্স এবং মিন ফাংশনের মাধ্যমে অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু আমরা বের করে রাখলাম। এই ভ্যালুগুলো সিগন্যালের ডাইনামিক রেঞ্জ হিসাব করার জন্য কাজে লাগবে। আর লেন্থ ফাংশনের মাধ্যমে ডিসক্রিট টাইম সিগন্যাল ওয়াইতে কয়টা স্যাম্পল থাকবে সেটা আমরা ns ভেরিয়েবলে রাখলাম। আমাদের পরবর্তী কাজ হচ্ছে কোয়ান্টাইজেশনের জন্য ইনস্ট্রাকশন লেখা। কোয়ান্টাইজেশন করার জন্য আমাদেরকে রেজোলিউশন ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি রেজোলিউশন ডেল্টা ইকুয়ালস ডাইনামিক রেঞ্জ ডিভাইড বাই 2n, অর্থাৎ নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল। ডাইনামিক রেঞ্জ হিসাব করতে গেলে সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু বিয়োগ করতে হবে। অলরেডি অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু আমরা ক্যালকুলেশন করে রেখেছি। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু বিয়োগ করে আমরা ডাইনামিক রেঞ্জ বের করলাম এবং সেটাকে 2n অর্থাৎ নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল দিয়ে ভাগ করে আমরা রেজোলিউশনটা পেয়ে গেলাম। এরপর আমরা লোয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল এবং হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেলের ভ্যালু বের করব। সিগন্যালের মিনিমাম ভ্যালুর সাথে যদি del/2 যোগ করা হয় তখন লোয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেলের ভ্যালু বের হবে। আমরা যদি এই ডায়াগ্রাম থেকে দেখি, এটা হচ্ছে সিগন্যালের মিনিমাম ভ্যালু আর এটা হচ্ছে সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু। এতটুকু হচ্ছে সিগন্যালের ডাইনামিক রেঞ্জ। আর সিগন্যালের ডাইনামিক রেঞ্জকে যে ফাইনাইট সংখ্যক ভাগে ভাগ করা হয় সেই এক একটা ভাগের সাইজ হচ্ছে রেজোলিউশন। এখন আমরা যদি সিগন্যালের মিনিমাম ভ্যালুর সাথে del/2 অ্যাড করি তাহলে আমরা লোয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল পাবো। আবার সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু থেকে যদি del/2 মাইনাস করা হয় তাহলে আমরা হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল পাবো। এজন্য সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু থেকে del/2 মাইনাস করে হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল হিসাব করা হয়েছে।
এবার কোন স্যাম্পল কোন সেগমেন্টে পড়েছে সেটা আইডেন্টিফাই করে প্রত্যেকটা স্যাম্পলের জন্য একটা কোয়ান্টাইজেশন লেভেল অ্যাসাইন করে দিতে হবে। কোয়ান্টাইজেশন করার পরে আমরা স্যাম্পল ভ্যালুগুলোকে কিউ আউট ভেরিয়েবলে রাখবো। এক্ষেত্রে এই ইনস্ট্রাকশনের মাধ্যমে কিউ আউটপুট ভেরিয়েবলের ডাইমেনশন আমরা আগেই বলে দিচ্ছি। ডিসক্রিট টাইম সিগন্যালে n এর সংখ্যক স্যাম্পল ছিল, কোয়ান্টাইজেশন করার পরে এই ভেরিয়েবলেও n এর সংখ্যক ভ্যালু রাখতে হবে। এজন্য এখানে ns লেন্থের একটা জিরো ম্যাট্রিক্স ডিফাইন করা হয়েছে। এই ইনস্ট্রাকশনটা না দিলেও প্রোগ্রামে কোনো ভুল হবে না, তবে যেহেতু কিউ আউটপুট ভেরিয়েবলটাকে লুপের ভেতরে ইউজ করা হয়েছে এই ইনস্ট্রাকশনটা বারবার এক্সিকিউট হবে, আর এই ইনস্ট্রাকশনটা যখনই এক্সিকিউট হবে একটা একটা করে কোয়ান্টাইজড ভ্যালু কিউ আউটপুটে রাখা হবে, তখন কিউ আউটপুটের ডাইমেনশন বারবার চেঞ্জ হবে। যেহেতু বারবার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, এই ভেরিয়েবলের জন্য প্রসেসর শুরুতে যে মেমোরি রেখেছিল সেটা আবার রিঅ্যালোকেট করতে হবে, তখন প্রসেসরের কিছু টাইম নষ্ট হবে। আর আমরা যদি এই ইনস্ট্রাকশনের মাধ্যমে এটার ডাইমেনশন আগেই ফিক্সড করে দিই তখন রিঅ্যালোকেশনের জন্য প্রসেসরকে আলাদা কোনো সময় নষ্ট করতে হবে না। এখানে স্যাম্পলগুলোকে কোয়ান্টাইজেশনের জন্য দুইটা ফর লুপ ইউজ করা হয়েছে। প্রথম ফর লুপে ভেরিয়েবল h লো কোয়ান্টাইজেশন লেভেল থেকে ডেল ইন্টারভেলে হাই কোয়ান্টাইজেশন লেভেল পর্যন্ত চেঞ্জ হবে, অর্থাৎ এটা হচ্ছে লো কোয়ান্টাইজেশন লেভেল, এর সাথে ডেল ইন্টারভেলে h1 কোয়ান্টাইজেশন লেভেল, এরপরে আরও ডেল ইন্টারভেলে h2 কোয়ান্টাইজেশন লেভেল, এভাবে চেঞ্জ হবে, এভাবে হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল পর্যন্ত চেঞ্জ হবে। নেক্সট ফর লুপের বি ভেরিয়েবলটা 1 থেকে ns পর্যন্ত চেঞ্জ হবে। এখানে ns হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের মোট স্যাম্পল সংখ্যা, অর্থাৎ বি ভেরিয়েবলের মাধ্যমে ডিসক্রিট টাইম সিগন্যালের প্রত্যেকটা স্যাম্পল ফর লুপের এই ইনস্ট্রাকশনগুলোর সাথে ইনভলভ হবে। এখন h এর একটা ভ্যালুর জন্য এই ফর লুপের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ns টাইম এক্সিকিউট হবে। h এর ভ্যালু যখন লো হবে তখন বি এর ভ্যালুটা 1 থেকে ns পর্যন্ত চেঞ্জ হবে। বি এর ভ্যালুটা প্রথমে 1 হবে, তখন এটা হবে y1, এটা হবে y1। এরপরে ইফ ইনস্ট্রাকশনের মাধ্যমে এই y1 এর ভ্যালুটা h মাইনাস ডেল বাই 2 থেকে বড় কিনা এবং h প্লাস ডেল বাই 2 থেকে ছোট কিনা সেটা চেক করা হবে। তো এখানে প্রথমে h এর ভ্যালু ছিল লো, লো মানে হচ্ছে এই কোয়ান্টাইজেশন লেভেলটাকে বোঝায়। এই কোয়ান্টাইজেশন লেভেল থেকে ডেল বাই 2 মাইনাস করলে আমরা এই ভ্যালুটা পাবো, আর এই কোয়ান্টাইজেশন লেভেলের সাথে ডেল বাই 2 অ্যাড করলে আমরা এই লেভেলটা পাবো। অর্থাৎ এই কন্ডিশনের মাধ্যমে y1 এর ভ্যালুটা এই সেগমেন্টে আছে কিনা সেটাই চেক করা হচ্ছে। যদি y1 এর ভ্যালুটা এই সেগমেন্টে থাকে তাহলে y1 এর পরিবর্তে এই কোয়ান্টাইজেশন লেভেলের ভ্যালুটা ওই স্যাম্পলের জন্য অ্যাসাইন করা হবে। এরপর b যখন 2 হবে তখন y2টা এই সেগমেন্টের ভিতরে আছে কিনা চেক করা হবে। b যখন 3 হবে তখন b3টা এই সেগমেন্টের ভিতরে আছে কিনা চেক করা হবে। এভাবে b যখন ns হবে অর্থাৎ সর্বশেষ স্যাম্পল পর্যন্ত চেক করা হবে এই সেগমেন্টের ভিতরে আছে কিনা। যদি থাকে তখন এই কোয়ান্টাইজেশন লেভেলের ভ্যালুটা ওই স্যাম্পলের পরিবর্তে অ্যাসাইন করা হবে। b এর ভ্যালুটা 1 থেকে ns পর্যন্ত একবার মুভ হওয়ার পরে প্রথম ফর লুপের h ভেরিয়েবলটা ডেল পরিমাণ ইনক্রিমেন্ট হবে, তখন h হবে লো প্লাস ডেল, আর লো প্লাস ডেল বুঝাবে এই কোয়ান্টাইজেশন লেভেলটা, আর h মাইনাস ডেল বাই 2 বুঝাবে এই ভ্যালুটা, h প্লাস ডেল বাই 2 বুঝাবে এই ভ্যালুটা। এবার আগের মতোই b ইকুয়ালস 1 থেকে ns পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পল ভ্যালু এই সেগমেন্টের ভিতরে আছে কিনা সেটা চেক করা হবে। যদি কোনো একটা স্যাম্পল এই সেগমেন্টের ভিতরে থাকে তাহলে তার ভ্যালুর পরিবর্তে এই কোয়ান্টাইজেশন লেভেলের ভ্যালুটা অ্যাসাইন করা হবে। এরপর h এর ভ্যালু যখন আরও ডেল পরিমাণ বেড়ে যাবে তখন h হবে এই কোয়ান্টাইজেশন লেভেলটা, তখন প্রত্যেকটা স্যাম্পল এই সেগমেন্টের ভিতরে আছে কিনা চেক করা হবে। যদি এই সেগমেন্টের ভিতরে থাকে তখন এই কোয়ান্টাইজেশন লেভেলের ভ্যালুটা ওই স্যাম্পলের জন্য অ্যাসাইন করা হবে। এভাবে h এর ভ্যালু বাড়তে বাড়তে হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল পর্যন্ত যাবে এবং প্রতি ক্ষেত্রেই প্রত্যেকটা স্যাম্পলকে চেক করা হবে ওই সেগমেন্টের ভিতরে আছে কিনা। যদি থাকে তখন ওই স্যাম্পলের ভ্যালুর পরিবর্তে এই কোয়ান্টাইজেশন লেভেলকে ওই স্যাম্পলের জন্য অ্যাসাইন করা হবে। এভাবে এই দুইটা ফর লুপের মাধ্যমে কোয়ান্টাইজেশন প্রসেস কমপ্লিট হবে। এবার আমরা কোয়ান্টাইজেশন এরর হিসাব করব। কিউ আউটপুট ভেরিয়েবলে কোয়ান্টাইজেশন করার পরে ভ্যালুগুলো রাখা হয়েছে, আর ওয়াইতে ছিল কোয়ান্টাইজেশন করার আগের ভ্যালুটা। তো কিউ আউট ভেক্টর থেকে ওয়াই ভেক্টর যদি মাইনাস করা হয় তখন আমরা কোয়ান্টাইজেশন এররটা পেয়ে যাব। আর এই ডিজিটাল সিগন্যালকে স্টোর করার জন্য কি পরিমাণ মেমোরি লাগবে সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। বিট ভেরিয়েবলের সাথে ns ভেরিয়েবল মাল্টিপ্লাই করতে পারি। এখানে বিট ভেরিয়েবল রিপ্রেজেন্ট করে এক একটা স্যাম্পলের সাইজ কত বিটের, আর ns রিপ্রেজেন্ট করে ওই ডিসক্রিট টাইম সিগন্যালের টোটাল কয়টা স্যাম্পল আছে। fprintf কমান্ডের মাধ্যমে আমরা যে রিকোয়ার্ড মেমোরি ক্যালকুলেট করেছি সেটা কমান্ড উইন্ডোতে দেখতে পারবো। এরপরে যে ইনস্ট্রাকশনগুলো লেখা হয়েছে এটা বিভিন্ন ভেরিয়েবলের গ্রাফ দেখানোর জন্য। এখানে টোটাল প্লট এরিয়াকে 6টা সাব প্লটে ভাগ করা হয়েছে। প্রথম সাব প্লটে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে দেখানো হবে, ডিসক্রিট টাইম সিগন্যালকে দেখানো হবে সেকেন্ড সাব প্লটে। কোয়ান্টাইজেশন করার পরে যে সিগন্যালটা পাওয়া যাবে অর্থাৎ ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যালকে দেখানো হবে থার্ড সাব প্লটে।
এরপর কোয়ান্টাইজেশন এরর দেখানো হবে ফোর্থ সাবপ্লটে। ফিফথ প্লটে আমরা ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যালটাকে কন্টিনিউয়াস প্লট হিসাবে দেখব, আর এটার আমরা নাম দিয়েছি রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যাল। যদিও রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যাল বলতে বোঝায় আমরা এই ডিজিটাল সিগন্যালটাকে যদি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে অ্যানালগে কনভার্ট করি তখন যে সিগন্যাল পাবো সেটা। যদিও এখানে আমরা ডিএ কনভার্সন করছি না, কিন্তু এখানে যে স্যাম্পল ভ্যালুগুলো পাওয়া যাবে সেগুলো দিয়ে যদি অ্যাপ্রক্সিমেট একটা কন্টিনিউয়াস প্লট ড্র করা হয় সেটাকে আমরা রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যালের ইকুইভ্যালেন্ট ধরতে পারি। সর্বশেষ সাবপ্লটে আমরা দুইটা গ্রাফ একসাথে দেখব, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যাল। অরিজিনাল অ্যানালগ সিগন্যাল এবং রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যাল এই দুইটার মধ্যে কতটুকু সিমিলারিটি আছে এই প্লট থেকে আমরা সেটা বুঝতে পারবো। এতক্ষণ ধরে আমি যে প্রোগ্রামটা দেখিয়েছি আমি সেটা ম্যাথল্যাব স্ক্রিপ্টে লিখলাম, এখন আমি এই প্রোগ্রামটা রান করে দেখাবো। এই প্রোগ্রামে যে অ্যানালগ সিগন্যালটা দেখানো হয়েছে এটাতে দুইটা ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে এফসি অর্থাৎ 60 হার্জ আর একটা হচ্ছে 6fc অর্থাৎ 360 হার্জ। তাহলে এই সিগন্যালকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সনের জন্য ন্যূনতম স্যাম্পলিং রেট হওয়া উচিত 720 হার্জ অথবা তার থেকেও বেশি। এখানে আমি স্যাম্পলিং রেট দিয়েছি 100 হার্জ অর্থাৎ ন্যূনতম স্যাম্পলিং রেট থেকে অনেক কম, আর নাম্বার অফ বিট হচ্ছে 2 অর্থাৎ কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে 4টা। এবার আমি প্রোগ্রামটাকে রান করছি, এই অবস্থায় এডি কনভার্টারের পারফরমেন্স কেমন সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালের প্লট। 100 হার্জ স্যাম্পলিং রেটে স্যাম্পলিং করলে 0.025 সেকেন্ডে মাত্র 3টা স্যাম্পল পাওয়া যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যাল। এবার কোয়ান্টাইজেশন করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল। কোয়ান্টাইজেশন করার পরে আমরা যে স্যাম্পল ভ্যালুগুলো পেলাম সেটার সাথে কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালের কিছু পার্থক্য থাকবে, এই পার্থক্যটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন এরর। তো এখানে যে প্লটটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ অথবা কোয়ান্টাইজেশন এরর। এখানে আমরা যদি ভালোভাবে খেয়াল করি এখানে প্রথম স্যাম্পলের ভ্যালু হচ্ছে 0 আর এখানে প্রথম স্যাম্পলের ভ্যালু 0 থেকে বড় 2 এর কাছাকাছি একটা ভ্যালু। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে 2 এর কাছাকাছি একটা ভ্যালু, অর্থাৎ এই পয়েন্টের জন্য কোয়ান্টাইজেশন এরর হচ্ছে 1 পয়েন্ট সামথিং। আবার আমরা যদি এই ভ্যালুটা দেখি এই ভ্যালুটা হচ্ছে -5 এর কাছাকাছি একটা ভ্যালু। কোয়ান্টাইজেশন করার পরে এটার ভ্যালু হচ্ছে -5। তাহলে দুইটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে -1। তো এই জন্য এখানে কোয়ান্টাইজেশন এরর এই পয়েন্টের জন্য হচ্ছে -1। এভাবে প্রত্যেকটা পয়েন্টে যে কোয়ান্টাইজেশন এরর সেটা এই প্লটে দেখানো হচ্ছে। আর এখানে যে 3টা স্যাম্পল পেয়েছি আমরা, এই 3টা স্যাম্পল বিবেচনা করে যদি আমরা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল প্লট করি সেটা এটার মতোই হবে। এটাই হচ্ছে রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যাল। আর এই প্লটে রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যাল এবং অরিজিনাল অ্যানালগ সিগন্যালকে একসাথে দেখানো হয়েছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের যে অরিজিনাল সিগন্যাল সেটার সাথে রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যালের খুব বেশি সিমিলারিটি নাই। আর এই ডিজিটাল সিগন্যালকে স্টোর করার জন্য কি পরিমাণ মেমোরি লাগবে সেটা কমান্ড উইন্ডোতে দেখাচ্ছে। এটা হচ্ছে মাত্র 6 বিট, যেহেতু 3টা স্যাম্পল আর প্রত্যেকটা স্যাম্পল 2 বিট করে, তো টোটাল 6 বিট মেমোরি লাগবে। এখন এই ডিজিটাল সিগন্যালটাকে যদি আমরা অ্যানালগ সিগন্যালের আরো সিমিলার করতে চাই আমাদেরকে স্যাম্পলিং রেট এবং কোয়ান্টাইজেশন লেভেল বাড়াতে হবে। আমি শুরুতে স্যাম্পলিং রেট বাড়িয়ে দেখছি। এখানে স্যাম্পলিং রেট ছিল 100, আমি এটাকে 400 করে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের স্যাম্পলিং রেট বাড়ানো হয়েছে ডিসক্রিট টাইম সিগন্যালে স্যাম্পলের সংখ্যা বেড়ে গেছে। এই কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালকে কোয়ান্টাইজেশন করার পরে আমরা এই ডিসক্রিট ভ্যালুর সিগন্যালটা পেয়েছি। কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালে প্রথম 3টা স্যাম্পল ডিফারেন্ট ছিল, কিন্তু তারা যেহেতু সেম কোয়ান্টাইজেশন লেভেলে পড়েছে ডিসক্রিট ভ্যালুর সিগন্যালে তাদের ভ্যালু সেম হয়ে গেছে। আবার এখানে এই 3টা ভ্যালু ডিফারেন্ট ছিল কিন্তু সেম কোয়ান্টাইজেশন লেভেলে পড়ার কারণে ডিসক্রিট ভ্যালুর সিগন্যালে তাদের ভ্যালু সেম হয়ে গেছে। এই প্লটে কোয়ান্টাইজেশন নয়েজ দেখাচ্ছে 2 বিট এডি কনভার্টারের জন্য, অর্থাৎ কোয়ান্টাইজেশন লেভেল যদি 4টা হয় তখন কোয়ান্টাইজেশন নয়েজ এখানে -2 থেকে 2তে ভ্যারি হচ্ছে। ফাইনালি এই প্লটে যদি আমরা রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যালের সাথে অ্যানালগ সিগন্যালের সিমিলারিটি দেখি আমরা দেখব অ্যানালগ সিগন্যালের সাথে এটার কিছুটা সিমিলারিটি আছে। অ্যানালগ সিগন্যালের যে লো ফ্রিকোয়েন্সি এনভেলপ সেটার সাথে ডিজিটাল সিগন্যালের মিল আছে। এই অ্যানালগ সিগন্যালের দুইটা কম্পোনেন্ট ছিল, একটা ছিল 60 হার্জ আর একটা ছিল 360 হার্জ। এখানে যে লো ফ্রিকোয়েন্সি এনভেলপটা দেখাচ্ছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, অর্থাৎ অ্যানালগ সিগন্যালে 60 হার্জ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ডিজিটাল সিগন্যালে আছে, আর অ্যানালগ সিগন্যালে 360 হার্জের যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা এখানে মিসিং। এর কারণ হচ্ছে আমরা এখানে স্যাম্পলিং রেট ব্যবহার করেছি 400 হার্জ। 60 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য 400 হার্জ স্যাম্পলিং রেট যথেষ্ট, কিন্তু 360 হার্জের জন্য ন্যূনতম স্যাম্পলিং রেট হতে হবে 720 হার্জ অথবা তার থেকে বেশি। এবার আমরা স্যাম্পলিং রেট বাড়িয়ে দিব। স্যাম্পলিং রেট 720 হার্জের উপরের কোনো একটা ভ্যালু আমরা সিলেক্ট করব। আমি এখানে স্যাম্পলিং রেট 900 করে দিচ্ছি।
এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যালে লো ফ্রিকোয়েন্সির পাশাপাশি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টও আছে। এবার স্যাম্পলিং রেট আমরা আরও বাড়িয়ে দিব, 1.8 কিলোহার্টজ করে দিলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এরপরেও এখানে রিকনস্ট্রাক্টেড অ্যানালগ সিগন্যালের সিমিলার মনে হচ্ছে না, কারণ হচ্ছে এখানে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা অনেক কম। আমরা যদি এই স্যাম্পলগুলো দেখি, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মাত্র 4টা কোয়ান্টাইজেশন লেভেল। কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কোয়ান্টাইজেশন নয়েজ কমে যাবে অনেক। এখানে কোয়ান্টাইজেশন নয়েজ -2 থেকে 2তে আছে। এই কোয়ান্টাইজেশন নয়েজ যদি আমরা আরও কমাতে পারি, সেক্ষেত্রে আমরা এই প্লটে দেখব দুইটা সিগন্যাল আরও সিমিলার হবে। এখন কোয়ান্টাইজেশন লেভেল বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে নাম্বার অফ বিট বাড়িয়ে দিচ্ছি। আমি যদি নাম্বার অফ বিট এখানে 4 দিই, তাহলে 16টা কোয়ান্টাইজেশন লেভেল হবে। এই অবস্থায় যদি আমি প্রোগ্রামটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা আরও বেড়ে গেছে। আর এই প্লটে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালের আরও সিমিলার দেখাচ্ছে। আর এই ডিজিটাল সিগন্যালটাকে স্টোর করার জন্য আমাদের 184 বিট মেমোরির দরকার। এবার আমি কোয়ান্টাইজেশন লেভেল আরও বাড়িয়ে দিব। আমি এখানে কোয়ান্টাইজেশন লেভেল 256, অর্থাৎ বিট সংখ্যা যদি 8 হয়, কোয়ান্টাইজেশন লেভেল হবে 256। এই অবস্থায় যদি রান করা হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টাইজেশন লেভেল বাড়িয়ে দেওয়ার কারণে কোয়ান্টাইজেশন এররটা আরও কমে গেছে। এখানে -0.04 থেকে 0.04 এর মধ্যেই কোয়ান্টাইজেশন এরর ভ্যারি করছে। আর এই ডিজিটাল সিগন্যালকে স্টোর করার জন্য এখন 368 বিট মেমোরির দরকার হবে। আমরা এটাকে আরও ইমপ্রুভ করতে পারি। সেক্ষেত্রে স্যাম্পলিং রেট আরও বাড়াতে হবে, কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা বাড়াতে হবে, তখন এখানে ডেটার পরিমাণও বেড়ে যাবে। তো আমি এখানে স্যাম্পলিং রেট আরও বাড়িয়ে দিচ্ছি, 3 কিলোহার্টজ স্যাম্পলিং রেট। আর নাম্বার অফ বিট করে দিচ্ছি 16, অর্থাৎ কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে 2 টু দি পাওয়ার 16 সংখ্যক। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টাইজেশন নয়েজ এখানে আরও অনেক ছোট হয়ে গেছে। কোয়ান্টাইজেশন নয়েজ এখানে -1 × 10 টু দি পাওয়ার -4 থেকে 1 × 10 টু দি পাওয়ার 4 এর ভিতরে ভ্যারি হচ্ছে। আর ডিজিটাল সিগন্যালকে এখন অলমোস্ট অ্যানালগ সিগন্যালের সিমিলার মনে হচ্ছে। এই ক্ষেত্রে ডিজিটাল সিগন্যালকে স্টোর করার জন্য 1216 বিট মেমোরির দরকার হবে। আমরা চাইলে স্যাম্পলিং রেট এবং কোয়ান্টাইজেশন লেভেল আরও বাড়িয়ে দিতে পারি, তবে কতটুকু বাড়াবো সেটা আমাদের প্রয়োজনের উপর নির্ভর করবে। আমরা কতটুকু কোয়ান্টাইজেশন নয়েজ এলাও করব, সেই অনুযায়ী আমরা এখানে নাম্বার অফ বিট সিলেক্ট করব। আর ডিজিটাল সিগন্যালে কতটুকু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকতে হবে, সেই অনুযায়ী আমরা এখানে স্যাম্পলিং রেট সিলেক্ট করব।